আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বিদ্যুৎ জ্বালানি খাতে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে নতুন সরকার। বিগত সরকারের রেখে যাওয়া বিপুল অঙ্কের ঘাটতি সামাল দিতে হিমশিম খেতে হবে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আদানি বিদ্যুতের মূল্য পুনর্নির্ধারণ জরুরি। এছাড়া উচ্চ মূল্যের ফার্নেস ওয়েল ভিত্তিক কেন্দ্র বন্ধ করে আপাতত কয়লা ভিত্তিক উৎপাদনে জোর দেওয়ারও পরামর্শ তাদের। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতে চলছে ব্যাপক আর্থিক ও সরবরাহ সংকট। এরই মধ্যে এই খাতে মোট ঘাটতি পৌঁছেছে 60,000 কোটি টাকায়। শুধু বিদ্যুৎ বিভাগের কাছেই দেশি বিদেশি কোম্পানির পাওনা প্রায় 45,000 কোটি টাকা। বিপুল ভর্তুকির চাপ ও গ্যাস সংকটের মধ্যেই দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। শপথ করিতেছি যে সেচ মৌসুম সহ আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদায় পরিস্থিতি হতে পারে আরও কঠিন। এজন্য 180 দিনের অগ্রাধিকারে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে গুরুত্ব দিয়েছে সরকার। আমার কাছে রোজা আর ইরিগেশন এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা। এদিকে বকেয়া 14,000 কোটি টাকা আদায়ে উৎপাদন বন্ধের হুমকি দিয়েছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। অথচ এর বেশিরভাগ কেন্দ্রই অলস বসে থেকে নিচ্ছে অর্থ, যদিও বিউবো বলছে এগুলোর সাথে নতুন করে আর চুক্তি করা হচ্ছে না। এখন যেটা করি সেটা হচ্ছে যে রেগুলার বেসিস যখন যেটা আসতেছে টাইম পিরিয়ড চলে যাচ্ছে, আমরা এই 1-1.5 বছরে বহু এই ধরনের করেছি, আমরা কোনোটাই রিনিউ করি না। যেখানে একটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট কিন্তু একটা আইন, সেই কন্ট্রাক্ট অনুযায়ী বাতিল করে দিতে পারেন। বাতিল করে দিতে গেলে আপনাকে তাকে কম্পেনসেশন দিয়ে বাতিল করতে হবে, কারণ সে তো ইনভেস্টমেন্ট করছে। তবে খাতটির চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পাশাপাশি রুফটপ সোলার সহ নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হবে উইদাউট এনি হেজিটেশন। কোনো দিক নজর দেওয়ার কোনো সুযোগ নেই, স্ট্রেট বন্ধ করে দিতে হবে। এই বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে চুক্তি অমুক তমুক এসব কোনো বিষয় নয়। অন্যদিকে গ্যাসের ঘাটতি পূরণে বাড়ছে এলএনজি আমদানি। এতে বছরে গড়ে ভর্তুকি দিতে হচ্ছে 6,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এ কারণে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। গ্যাসের সংকটের জন্য এই মুহূর্তে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা, এমনকি এলপিজির উপরে অতিচাপের কারণে এলপিজিরও অতি মূল্য বৃদ্ধি এবং সংকট আমরা দেখতে পাচ্ছি। গ্যাসের সংকট সমাধানটি এলএনজি আমদানি করে সম্ভব না। আমরা মনে করি যে গ্যাস সংকটের এই সমাধানটা হতে পারে অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে দ্রুত গতিতে উৎসাহিত করা। দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার স্বার্থে অন্তর্বর্তী সরকারের করা মার্কিন ও জাপানি চুক্তিগুলোও পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। রমজানে চড়ায় রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শশা কেজি প্রতি হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 320 টাকা আর লেয়ার 330 টাকা কেজিতে। এদিকে ইফতারের বিশেষ চাহিদা থাকা বিদেশি ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। এছাড়া মুদিপণ্যের পূর্বের ঊর্ধ্বমুখী মূল্য বহাল রয়েছে। একই অবস্থা মাছ ও মাংসের বাজারে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি। দর্শক, সাপ্তাহিক বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সাইম ও খুলনার খলিশপুর চিত্রালী সুপার মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। দর্শক, আমরা প্রথমে চলে যাচ্ছি সাইমের কাছে। সাইম, জানাবেন নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
জি মিতু, রমজানের শুরু থেকেই কিন্তু নিত্য পণ্যের বাজারে প্রতিটি পণ্যতেই কিন্তু দাম বাড়ানো হয়েছে এবং আমরা এই ব্যাপারে কথা বলেছি এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন বা খুচরা বিক্রেতা যারা রয়েছেন এবং ক্রেতা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। এখানে যে আমরা যদি বলি যে ইফতারের জন্য কিন্তু বিদেশি ফলের একটা চাহিদা থাকে, বিশেষ করে খেজুর, আপেল, মাল্টা সহ অন্যান্য পণ্যগুলো ফলের প্রতি একটি চাহিদা থাকে। সেই ফলে আমরা কথা বললাম যে খেজুর কিন্তু 500 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, পাশাপাশি আপেল, মাল্টা এগুলো কিন্তু 350-400 টাকার নিচে কোনো ফলই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। আমরা বিক্রেতাদের সাথে কথা বললাম, তারা বললেন যে রমজানের শুরুতেই কিন্তু এই দামগুলো বাড়ানো হয়েছে। পাশাপাশি আমরা যদি সবজির বাজারের দিকে বলি, আমরা এখানে বেগুন 2 ধরনের দাম রয়েছে, একটি 150 টাকা এবং আরেকটি সর্বনিম্ন 120 টাকা। এছাড়া লেবুর হালি কিন্তু 100 টাকা ছাড়িয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছি মুরগির বাজারে বা সেখানেও কিন্তু তারা রমজানের শুরু থেকে যে বাড়তি দাম রয়েছে সেই বাড়তি দামেই কিন্তু এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনার গরুর মাংস, খাসির মাংস কিন্তু দাম অনেকটাই কিন্তু বেড়েছে এবং তাই এই যে রমজান উপলক্ষে যে বাড়তি দাম, সেই বাড়তি দামেই কিন্তু সব পণ্যগুলো বিক্রি হচ্ছে। যে পণ্যগুলোর দাম বেড়েছিল সে পণ্যগুলো কিন্তু এখন পর্যন্ত একই অবস্থায় স্থিতিশীল রয়েছে, অর্থাৎ বাড়তি দামে সব পণ্য বিক্রি হচ্ছে। কিন্তু আমার দর্শক, আমাদের আরেকজন সহকর্মী খুলনা খালিশপুরে রয়েছেন, এস এম মনির হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানকার খবরাখবর জানতে। মনির, খুলনার নিত্যপণ্যের বাজারের দাম সম্বন্ধে জানাবেন। বলছিলেন, তবে সেই তুলনায় কিন্তু খুলনার বাজার দর অনেকটা স্থিতিশীল রয়েছে। রমজানের শুরু থেকে শুরু না, তার আগে থেকেই কিন্তু প্রায় প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল। রমজান যত দিন যাচ্ছে ততই কিন্তু পণ্যের দাম কমতে শুরু করেছে বলে আমি দেখতে পেরেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর খালিশপুর পৌর সুপার মার্কেটে। আমি এই মার্কেটে এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে রমজানের আগে, রমজানের 2-3 দিন আগে থেকে রমজানের প্রথম দিন দ্বিতীয় দিন পর্যন্ত প্রায় প্রতিটি পণ্যের দাম, বিশেষ করে রমজান সম্পর্কিত পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল বলে তারা জানিয়েছিল। তবে সেই পণ্যের দাম কিন্তু এই মুহূর্তে কমতে শুরু করেছে। তারা যে কথাটি বলেছে যে প্রতি কেজি শসা 120 টাকা 25 টাকা দরে বিক্রি হলেও এখন কিন্তু 60 থেকে 65 টাকা দরে বিক্রয় হচ্ছে। প্রতি কেজি বেগুন 60 থেকে 70 টাকা, প্রতি কেজি সিম 30 টাকা, টমেটো 25 থেকে 30 টাকা, গাজর 40 টাকা 35 টাকা এবং একটি লাউ কিন্তু 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে। যে লাউ কিন্তু কয়েকদিন আগেও কিন্তু 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে কিন্তু অন্যান্য যে সকল পণ্য রয়েছে সে সকল পণ্যেরও কিন্তু প্রতি কেজিতে কিছুটা হলেও দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে কিন্তু খুলনার যে বাজার দর, আপনারা জানেন খুলনা মাছ এবং সবজির জন্য বিখ্যাত, যে কারণে কিন্তু খুলনার মাছ এবং সবজির বাজারটা অনেকটা স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু আপনাকে জানিয়ে রাখি, খুলনার যে মাংসের বাজার রয়েছে সেই মাংসের বাজারেও কিন্তু প্রতি কেজি গরুর মাংস 750 টাকা এবং ব্রয়লার মুরগি 190 টাকা দরে বিক্রয় হচ্ছে বলে আমাকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছেন ব্যবসায়ী। তাছাড়া অন্যান্য যে সকল মার্কেট রয়েছে সকল মার্কেটেই কিন্তু তুলনামূলকভাবে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন। তবে সে খুলনার যে সকল সাধারণ ক্রেতারা রয়েছে তারা যে কথাটি বলেছেন যে রমজানের শুরুর তুলনায় এই মুহূর্তে তারা কিন্তু বাজার করতে এসে অনেকটা স্বস্তি বোধ করছেন। মিতু, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মিতু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরকে চাঁদাবাজি ও মাদক ও ছিনতাই মুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে আলোচিত রেড স্পটগুলোতে এই অভিযান চালানো হয়। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরনীয় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় 20 থেকে 25 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। অভিনব পদ্ধতিতে অভিযান চালিয়েছি। তো আমরা চাচ্ছি যে মোহাম্মদপুর এবং আদাবরে সর্বোচ্চ স্বস্তিদায়ক একটা রমজান উপহার দিতে এবং একটা আনন্দঘন ঈদ উল ফিতর উপহার দিতে। এখন পর্যন্ত আমাদের মনে হয় 20-25 জনকে আমরা হেফাজতে নিয়েছি। আরও তো অভিযানটা চলতেছে, আমরা থানায় পাঠাচ্ছি। আপনি জানেন যে ধরার পরে দেখলাম যে একজনের নামে 4টা ওয়ারেন্ট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, ধরা খেয়ে গেছে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে মধ্যরাতে রাস্তায় নামলেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর থানা এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় আইজিপি বলেন, কিশোর গ্যাং ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে রয়েছে। অপরাধী যেই হোক তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ দুটিই ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের সবার সঙ্গে কথা বলবো, আপনাদের মতামত নিব। সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে ছিনতাইকারী থেকে শুরু করে মাদক যারা বেচাকেনা করে এবং যারা গ্রহণ করে প্রত্যেককেই আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে স্বস্তি দেওয়া, ছিনতাইকারী কবল থেকে রক্ষা করা, এই মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার ইয়াং জেনারেশনের ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে পলিটিক্যাল লিডারদেরও বলবো, আপনারা সমঝোতার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন। নরসিংদীর মাধবদী এলাকায় ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় এই হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল্লাহ গফফার, মোহাম্মদ আলী মেম্বার, মোহাম্মদ ইমরান দেওয়ান ও মোহাম্মদ আয়ুব। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধর্ষণ ও হত্যা চাঞ্চল্যকর খবরের সর্বশেষ অবস্থা জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। রনি, প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, আর যে ইউপি মেম্বার বিচার না করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন তার কোনো বক্তব্য কি পাওয়া গেছে কিনা জানাবেন। জি ধন্যবাদ মিতু আপনাকে। আপনি যেমনটা জানেন যে গতকালকে নরসিংদীতে যে একটি চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটেছে, যেখানে পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে হত্যার ঘটনা ঘটেছিল। তো এই ঘটনায় কিন্তু গতকালকে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে। এই 5 জনের মধ্যে যে প্রধান আসামি সেটি নুরাকে, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা যেমনটা জেনেছি যে এই নুরা গত 15 দিন আগে এই কিশোরীকে তার সংঘবদ্ধ দল নিয়ে তাকে কর্মস্থলে ফেরার পথে তাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে, এবং এই ধর্ষণের পর কিন্তু এটি সামাজিকভাবে আপোষ মীমাংসা করার জন্য স্থানীয় এক ইউপি মেম্বার চেষ্টা চালায়, এবং সেখানে কিন্তু একটি মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়। তবে আমরা যতটা জেনেছি যে এই ভুক্তভোগী কিশোরী পরিবারকে সেই টাকা না দিয়ে মেম্বারের পক্ষ থেকে তাদেরকে গ্রাম ছাড়া করারও একটা চেষ্টা চালানো হয়। এরপরে কিন্তু এই নুরা যে মূল আসামি, সে কিন্তু বিচার দেওয়া, সালিশ দেওয়ার কারণে কিন্তু ক্ষিপ্ত হয়ে গত 2 দিন আগে বুধবারে যখন কিশোরীর পিতা তাকে খালার বাড়িতে দিয়ে আসতে চেয়েছিল, তখন কিন্তু সে পথরোধ করে 4-5 জন সাথে নিয়ে তাকে তুলে নিয়ে কিন্তু তাকে হত্যা করে একটি সরিষা ক্ষেতে ফেলে যায়। তো এই ঘটনার পর কিন্তু নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে প্রধান আসামি করা হয় নুরাকে। পুলিশ কিন্তু এই ঘটনার পর কিন্তু বিভিন্ন স্থানে পুলিশ এবং র্যাবের একাধিক টিম কিন্তু বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এখন পর্যন্ত কিন্তু প্রধান আসামি গ্রেপ্তার হয়নি। আর মেম্বারের যে বিষয়টি বলেছেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা যতটা শুনেছি। তো এখন পর্যন্ত পুরো এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং আমরা যেমনটা জেনেছি যে এই নুরা আমেনা যে কিশোরীকে হত্যা ঘটনা ঘটেছে, তারা একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত, এবং কাজ করাকালীন সময় কিন্তু এই নুরা তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় বিয়ের প্রলোভনও দেখিয়ে আসছিল, কিন্তু আমেনা তাকে পছন্দ করেনি, তাকে বিয়ে করতে রাজি হয়নি। সেক্ষেত্রেই কিন্তু তারা এই হত্যার ঘটনাটি ঘটিয়েছে। তো
আপনি জানেন যে গতকালকে এই ঘটনার পর কিন্তু পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত এই মর্গে কিন্তু আমিনার মরদেহ রাখা রয়েছে। তো এখনো তার ময়নাতদন্তের কাজ শেষ হয়নি। আমরা যতটা জেনেছি যে রনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁয়ে ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন শুরু হয়েছে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কার্ডের প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে চলছে নানা যাচাই বাছাই। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ব ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রদানের কর্মসূচি শুরু হয়েছে দেশ জুড়ে। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় নির্দিষ্ট ইউনিয়নে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই কার্যক্রম। 8 নম্বর রহিমানপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের উত্তর রহিমানপুর গ্রামে প্রকৃত দুস্থ অসহায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। আগে সরকারি যখন ছিল তখন আমরা কিছু পাইনি, এ গ্রামে একটা মাছি আসেনি, আমাদেরকে বলেনি যে আমরা পাবো কিনা। এখানকার মেম্বার চেয়ারম্যান কারো কথা শুনতেছে না, উনি নিজে থেকেই দিচ্ছে। তারেক রহমান স্যারকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে মানুষের বাসায় বাসায় টিউন অফিসার পাঠিয়ে দিয়েছে এটা ফ্যামিলি কার্ডের পরিচালনা করার জন্য। এই এলাকার ইউপি মেম্বার জানান, উপজেলা প্রশাসন সরাসরি জড়িত থাকায় তালিকা প্রণয়নে কোনো প্রকার সুপারিশ ও স্বজনপ্রীতির সুযোগ নেই। ইউনো স্যার এবং আমার সমাজসেবা স্যার অন্যান্য নেতৃবৃন্দ এখানে আসছিল। জনাব তারেক রহমান সাহেব ওনাদের উপর দায়িত্ব দিয়েছে, ওনারা ঠিক সেইভাবেই দায়িত্ব পালন করতেছে। এখানে কোনো প্রতিনিধির বা কারো সুপারিশের কোনো প্রয়োজন হচ্ছে না। স্থানীয় প্রশাসন বলছে, প্রকৃত অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ চলছে। সুপারিশকে বাদ দিয়ে আমরা একদম সরেজমিনে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি। যেসব পরিবারগুলোতে মহিলা প্রধান পরিবার, স্বামী পরিত্যক্তা, বিধবা, প্রতিবন্ধী, এই পরিবারগুলোকে আমরা একদম সরেজমিনে টু দি পয়েন্টে এগুলো যাচাই বাছাই করে আমরা তালিকা প্রণীত করতেছি। আসন্ন ঈদ উল ফিতরের আগেই যেন সাধারণ মানুষ এর সুফল পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী 10 মার্চ আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আব্দুল হামিদ, RTV। হবিগঞ্জের বানিয়াচংয়ের কাউরাকান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় ঘটনা ঘটে। সাবেক 2 ইউপি সদস্য সিরাজউদ্দিন ও তাইতুলের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহল গ্রামে ওয়াজ মাহফিলের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে সড়ক ও জনপথের পরিত্যক্ত ম্যানহোলে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা এলাকায় একটি অরক্ষিত ম্যানহোলে পথচারী ওই কিশোর পড়ে যায়, নিখোঁজ হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টায় কিশোরের মরদেহ উদ্ধার করে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।